আচ্ছা, আজকে আমাদের 3 নাম্বার ক্লাস না? কালকে বাসায় যা পড়ছিল, যা পড়াইছিলাম, হ্যাঁ বুঝছো? হ্যাঁ বুঝছো, তুমি বুঝছো? সহজ না কঠিন, আবার মোটামুটি কি? কি ট্রান্সক্রিপশন কি হয়েছে? আমি তো আপনাদের এখনো ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন পড়াইনি। হ্যাঁ হ্যাঁ, আপনাদের জাস্ট ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন গত ক্লাসে জাস্ট এই কথাটা ওয়ার্ডটা বলা লাগছে। কেন? আমার ওই আরএনএ বুঝাইতে চাই, টিআরএনএ এমআরএনএ, তাই না? টিআরএনএ এমআরএনএ বুঝাইতে যায় কথাটা আনতে হচ্ছে, নাহলে কথাটা না আনলে কি বুঝতেন? বোঝাতে তো যাইতো না, বুঝতে পারছেন? আচ্ছা, আজকে আমরা পড়বো ডিএনএ রেপ্লিকেশন, তাই না? আচ্ছা, ডিএনএ আর আরএনএ এর পার্থক্যটা পড়ছিলেন বাসায় গিয়ে? হ্যাঁ পড়ছেন? আপনি পড়ছেন? কেন? আপনাদের পড়া দিয়েছিলাম, আপনাদের কত পৃষ্ঠা পর্যন্ত পড়া দিছি? এটা তো হবে না। আমি তো 60 না, আমি 59 পেজ পর্যন্ত পড়া দিয়েছিলাম আপনাদের। আর যদি পড়াশোনা আপনারা আমার কথা না শোনেন তাহলে তো প্রবলেম। প্রবলেম বোঝেন? মারাত্মক লেভেলের প্রবলেম। আমরা পড়বো ডিএনএ অনুলিপন। বুঝতে পারছেন? হ্যাঁ, বইটা ধরলে কঠিন লাগবে না, বইতে ভাষাগুলো একটু কঠিন ভাবে বলা আর কি। হ্যাঁ, এত ডিটেলে মানে এত কঠিন ভাবে পড়ার দরকার নেই, বুঝতে পারছেন? আপনি সিকিউর জন্য বুঝে তারপর সাথে বইয়ের যে, আমি বই কেন পড়তে বলছি আপনাদের, আপনাদের লেখার যে ভাষা, হ্যাঁ সেটা যেন ঠিক হয়, বুঝতে পারছেন? আপনার লেখাটা পড়ে যদি টিচার না বোঝে যে না এই লেখাটা পড়ে আমার মানে একটু অন্যরকম ফিল হচ্ছে, হ্যাঁ তাহলে তো মার্কস ক্যারি করতে পারবে না, মার্কস দিবে না, বুঝতে পারছেন? এই জন্য বইটা বুঝবেন তো ক্লাসে, আমি তো ক্লাসে বুঝাই দিব, সাথে নিজেরা পড়লেও আরো একটু বুঝবেন। আর আপনি তো প্রথমবার পড়তেছেন, তাই না? এই জন্য একটু কম বুঝবেন, যখন আবার দ্বিতীয়বার পড়বেন দেখবেন আরো একটু বেশি বুঝতেছেন, বুঝতে পারছেন? আচ্ছা আসুন। আচ্ছা, ডিএনএ অনুলিপন বলতে আপনারা কি বোঝেন, কিছু জানেন? 9-10-এ? হ্যাঁ বলেন। আচ্ছা, একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ, তো আপনি বাবা আরেকটা জিনিস লাগাইছেন, অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। তাহলে শুধুমাত্র একটা পদ্ধতির কথা বলবেন, বাকি আর কোনো পদ্ধতি নাই এখানে? না, হ্যাঁ আপনাদের 9-10-এ একটা পদ্ধতি ছিল, তবে এটা আমরা পদ্ধতির কথা সংজ্ঞাতে বলবো না। বলবেন যে একটা ডিএনএ থেকে আর একটা নতুন হুবহু নতুন ডিএনএ তৈরির যে প্রক্রিয়া, ঠিক আছে? একটা ডিএনএ থেকে হয়, এইটাই তো, এই কারণে তো পদ্ধতি আছে। হ্যাঁ, পদ্ধতি দেখাবো, দেখবেন হুবহু নতুন হয়, নতুন চেইন। এবং আরেকটা যেটা আপনি বলছেন অর্ধ সংরক্ষণশীল, এখানে একটা চেইন নতুন আর একটা চেইন পুরাতন থাকে, ঠিক আছে? হয়, এই কারণে তো বললাম পদ্ধতি বলা যাবে না সংজ্ঞায়, তাই না? আপনি যদি শুধু পদ্ধতির কথা বলে ফেলেন যে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি, তাহলে কিন্তু তখন আর আপনি ওই হুবহু নতুন হবে না, তখন ওই একটা নতুন আর একটা পুরাতন এভাবে বলতে হবে, তাই না? আচ্ছা, তাহলে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরির যে প্রক্রিয়া সেটার নাম হচ্ছে কি ডিএনএ অনুলিপন। এই যে পদ্ধতিগুলো আছে, কয়টা পদ্ধতি আপনাদের বইতে, কয়টা পদ্ধতি দেওয়া? একটা হচ্ছে সংরক্ষণশীল পদ্ধতি, তাই না? অর্ধ সংরক্ষণশীল, 3 নাম্বার কি বিচ্ছুরণ, আর কি আছে? এই তিনটার কথাই আপনাদের বইতে বলা আছে, ঠিক আছে? একটা হচ্ছে সংরক্ষণশীল, অর্ধ সংরক্ষণশীল, আর একটা কি বিচ্ছুরণ। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা দিয়েই মূলত ডিএনএ রেপ্লিকেশন বা অনুলিপন হয়, বুঝতে পারছেন? কোনটা দিয়ে হচ্ছে? অর্ধ সংরক্ষণশীল দিয়েই মূলত হয় এটা, এবং এটা কিন্তু প্রমাণিত, বুঝতে পারছেন? এবং
ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা এই এই পদ্ধতিটা দিয়েই রেপ্লিকেশন হচ্ছে। আসেন সংরক্ষণশীল। সংরক্ষণশীলে হচ্ছে নতুন যে ডিএনএটা আসতেছে, ঠিক আছে, নতুন যে ডিএনএ তার দুইটা চেইনই কেমন থাকে, নিউ থাকবে। দুইটা চেইনই নতুন করে তৈরি হওয়া চেইন দিয়ে নতুন একদম কমপ্লিট নিউ একটা ডিএনএ তৈরি হবে, বুঝতে পারছেন? এখানে কোনো পুরাতন চেইন থাকবে না। ওটার আমরা কি বলবো? সংরক্ষণশীল। অর্ধ সংরক্ষণশীল কোনটা? যে নিউ যে ডিএনএ আসতেছে তার একটা চেইন কেমন, একটা চেইন হচ্ছে পুরাতন, ওল্ড, আর আরেকটা চেইন হচ্ছে কি, নিউ। এটা হচ্ছে কি অর্ধ সংরক্ষণশীল। বিচ্ছুরণ শব্দটার মানে কি জানান, বলুন তো? বিচ্ছুরণ শব্দের মানে কি? হ্যাঁ, হ্যাঁ, আলোর বিচ্ছুরণ মানে ছড়ায় যাওয়া। হ্যাঁ, নরমালি বিচ্ছুরণ বলতে কি খণ্ডিত বা বিচ্ছিন্ন অবস্থা বোঝায়, আমরা খণ্ডিত ধরি, ঠিক আছে, খণ্ডিত বা বিচ্ছিন্ন অবস্থা, তাই না? ধরেন আমি এখন এই বোর্ডটাকে যদি ভেঙে ভেঙে মানে 10 টুকরা করে ফেলি, তখন এই বোর্ডের যে অবস্থা সেটাকে আমরা বিচ্ছুরণ অবস্থা বলতে পারবো, তাই না? তাহলে দেখেন একটা ডিএনএ প্রত্যেকটা খণ্ডিত বা একটা ডিএনএ কে আপনি যদি টুকরা টুকরা করেন, প্রত্যেকটা টুকরা থেকে আবার নতুন আরেকটা ডিএনএ তৈরি করা যাবে। ওইটাই, ওই পদ্ধতিটার নাম কি? বিচ্ছুরণ। বুঝতে পারছেন? খুব বেশি কঠিন কি? কঠিন না, একদম সহজ, তাই না? বায়োলজি কঠিনই না। আপনারা যে কেন বায়োলজি মানে এত কঠিন বলেন? না সত্যি বায়োলজি, বায়োলজি অনেক সহজ, কিন্তু কিন্তু প্রবলেম হচ্ছে আমরা বুঝি না, না বুঝে মুখস্থ করি। হ্যাঁ, কিন্তু বায়োলজিতে কিন্তু বোঝার প্রত্যেকটা জিনিসের পিছনে আপনার কি আছে, ব্যাখ্যা আছে। হয় আমার যতটুকু জানা আছে আমি আপনাকে বলবো, বুঝতে পারছেন, এবং চেষ্টা করবো যতটুকু আপনার জন্য সহজ করা যায়। বলেন, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? ডিএনএ তো তৈরি হবে কোনটা? বিচ্ছুরণের প্রত্যেকটা খণ্ড থেকে ডিএনএ তৈরি হবে, বুঝতে পারছেন? প্রত্যেকটা খণ্ড থেকে ডিএনএ। আমি চিত্র দিয়ে এখন বুঝাচ্ছি, তাহলে বুঝবেন, ঠিক আছে? ধরেন আমি এটা ডিএনএ, তাই না? হ্যাঁ, আমরা গত ক্লাসে দেখছিলাম। তো এই ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি করার জন্য ফার্স্ট স্টেপ কি হওয়া উচিত? এই ডিএনএর যে পেয়ারটা আছে, বেস পেয়ার বা হচ্ছে এরকম পেঁচাই আছে, যে এই পেঁচানোটা কি করতে হবে? খুলতে হবে। এবং এর ভিতরে যে ওই যে অ্যাডেনিন থায়ামিনের সাথে দুইটা হাইড্রোজেন বন্ড, তাই না? মানে হাইড্রোজেন বন্ড করে কি করতে হবে? ভাঙতে হবে না? হ্যাঁ, তাহলে হাইড্রোজেন বন্ড করে যদি আপনি যদি ভাঙেন, তাহলে অর্থাৎ এটারে সিঙ্গেল পেয়ার করতে হবে। কি পেয়ার করতে হবে? বা সিঙ্গেল হেলিক্স করতে হবে। কি হেলিক্স? কিভাবে করবেন? হয়েছে সিঙ্গেল হেলিক্স, উপরে উপরে এইটুকু কিন্তু সিঙ্গেল হেলিক্স হয়ে গেছে, তাই না? এখন এবার দেখেন, এবার এখানে কি কাহিনী হয়। এখানে এই যে পুরাতন যে ইয়াটা ছিল, হ্যাঁ, আমাদের পুরাতন এখানে আগে থেকে নাইট্রোজেন বেস ছিল না? কি কি ছিল? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, তাই না? এরকম এরকম ছিল কি না? সব আঁকলাম না, আপনি কিছু আঁকলাম, ছিল না? এখন এইগুলারে ছাঁচ হিসাবে ইউজ করে আর একটা চেইন তৈরি হবে। আর একটা চেইন কিভাবে তৈরি হবে? এই আর একটা নতুন চেইনের এখানে কি বসবে? অ্যাডেনিনের এগেইনস্টে থায়ামিন। আসতেছি, শেষ করতে দেন। কি বসবে? থায়ামিন। গুয়ানিনের এগেইনস্টে সাইটোসিনের এগেইনস্টে আবার গুয়ানিন, সাইটোসিন, গুয়ানিন, সাইটোসিন, অ্যাডেনিন, তাই কি না? সেম একটা নতুন একটা চেইন এখানে তৈরি হবে না? হবে। এখন দেখেন এই দুইটা নতুন চেইন যদি নিজেরা মিলিত হয়ে
কি তৈরি করে? একটা ডিএনএ তৈরি করে। তাহলে এই নতুন ডিএনএ তে কোনো পুরাতন চেইন আছে? নাই। দিস ইজ ওয়াই এই পদ্ধতিটার নাম হচ্ছে কি? সংরক্ষণশীল। কোনটা? ওইটা আবার জোড়া লেগে যাবে। হ্যাঁ, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ওই কোন ডিরেকশন দেখেন আপনি, এটা কত? এটা 3/, কত 5 কিনা, তাহলে এটা হবে 5/3। বুঝতে পারছেন? হ্যাঁ, এটা হ্যাঁ, এই দুইটা নতুন চেইন যদি একসাথে মিলিত হয় তখন যে নতুন ডিএনএ তৈরি হবে ওইটাই কোন পদ্ধতি? সংরক্ষণশীল। কারণ এখানে কোনো কি নাই, পুরাতন কোনো চেইন আসেনি। এখন এবারে আসেন, ধরেন আপনি এরকম করলেন না, এরকম কিরকম হলো? এই পুরাতন চেইন আর নতুন চেইন এরা মিলিত হইল, এরা কি হলো? মিলিত হইল। লালটা হয়েছে কি? পুরাতন, আর কালোটা নতুন, বা আপনি যেভাবেই নেন, একটা নতুন একটা পুরাতন। এই যে নতুন যে ডিএনএ আছে, এই ডিএনএ তে একটা চেন নতুন আর একটা চেন পুরাতন, এবং এই ডিএনএটাকে তৈরির যে পদ্ধতি এটার নাম হচ্ছে কি? অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। আর বিচ্ছুরণ হচ্ছে আমি যদি ডিএনএটাকে যদি টুকরা টুকরা করি, কি করি? এই যে টুকরা টুকরা করতেছি, প্রত্যেকটা টুকরায় বা প্রত্যেকটা খণ্ড থেকে কি তৈরি হবে? ডিএনএ তৈরি হবে। ওটাই হচ্ছে বিচ্ছুরণ পদ্ধতি। সবচেয়ে কমন কোন পদ্ধতিতে ডিএনএ সংরক্ষণশীল হয়? অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে, মানে ডিএনএ রেপ্লিকেশন হয়। অনেক ডিএনএ তৈরি করা যাবে। আচ্ছা, এটা বোঝা গেছে? এখানে দেখেন একটা ইয়ে আছে আপনার এমসিকিউ, সেটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন হয়, হ্যাঁ, প্রমাণিত হয় যে কত সালে? 1957 থেকে 1958 সালে প্রমাণিত হয় যে ডিএনএ রেপ্লিকেশন হয় অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে। হ্যাঁ, বিজ্ঞানী স্ট্যান্ড অর্ধ সংরক্ষণশীল শব্দটি সর্বপ্রথম কি করছে? প্রয়োগ করছে। এতটুকু কিন্তু কি ইম্পর্টেন্ট। হ্যাঁ, অর্ধ সংরক্ষণশীল শব্দটা সর্বপ্রথম কে প্রয়োগ করছে এটা আসতে পারে পরীক্ষায়। এবং এই অর্ধ সংরক্ষণশীল অনুকল্পটা মানে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিটা প্রমাণ করছে কোথায়? ইকোলাই ব্যাকটেরিয়াতে। কোন ব্যাকটেরিয়া? ইকোলাই ব্যাকটেরিয়াতে। মানে এটা প্রমাণ করছে তোমার এক ম্যাসেলসন আর স্টাহল, ঠিক আছে। পরবর্তীতে 1960 সালে সুয়েকা মানব হেলা কোষে এবং সাইমন 1961 সালে ক্ল্যামাইডোমোনাস শৈবাল অর্ধ সংরক্ষণ পদ্ধতি প্রমাণ করেন। তার মানে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি প্রমাণ হয়েছে তিনটা জিনিসে। কয়টা জিনিসে? একটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া ইকোলাই, একটা শৈবাল নাম কি? ক্ল্যামাইডোমোনাস, আর আমাদের মানুষেরই একটা এক ধরনের কোষ নাম কি? হেলা কোষ। কি কোষ? হেলা কোষ। বুঝতে পারছেন? এবার আসেন আমরা এই যে অর্ধ সংরক্ষণশীল বললাম এটার ডিটেইল পড়বো। আপনাদের এই সংরক্ষণশীল আর অর্ধ, যেহেতু সংরক্ষণশীল আর বিচ্ছুরণ এই দুইটা মানে খুব বেশি হয় না, বা ম্যাক্সিমাম টাইমই অর্ধ সংরক্ষণশীল হয়। এখানে আপনাদের বইতে অর্ধ সংরক্ষণশীলটাই ব্যাখ্যা দিছে। হ্যাঁ, হায়ার স্টাডিতে বাকি দুটারও ব্যাখ্যা আছে, সমস্যা নেই, পরে যখন উপরের দিকে যাবেন তখন পড়বেন। হ্যাঁ, আপাতত অর্ধ সংরক্ষণশীল যে ব্যাখ্যা বা এটা কিভাবে হচ্ছে আমরা সেটা এখন ব্যাখ্যা করবো, এবং এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় এটা কিন্তু আসে। পরীক্ষায় কি এটা আসে? আচ্ছা, আসেন ডিএনএ রেপ্লিকেশন। প্রথম তো বললাম যে একটা ডিএনএ থেকে আর একটা নতুন ডিএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলে? ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ অনুলিপন বলা হয়। এখন এই ডিএনএ রেপ্লিকেশনের শুরুতে আপনাকে জানতে হবে যে কি কি জিনিস লাগবে একটা ডিএনএ রেপ্লিকেশনের জন্য। কি কি জিনিস লাগবে? দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বুঝতে পারছেন আমার কথা? একটা ডিএনএ রেপ্লিকেশনের জন্য কি কি জিনিস লাগবে এটা কিন্তু এই উপাদানগুলো থেকে কিন্তু এমসিকিউতে কোশ্চেন আসতে পারে। কি আসতে পারে? এমসিকিউতে কোশ্চেন চলে আসতে পারে। সো এটা ইম্পর্টেন্ট। আসেন আমরা এইদিকে, আচ্ছা এটা কি এতটুকু পর্যন্ত কি দেখা যায় না? আচ্ছা, আমরা এখানে লিখি আর এখানে আমরা ধাপগুলা বলে যাব, তাহলে দেখবেন সহজ হবে। ঠিক আছে, তাহলে আসেন
উপাদান, 1 নম্বর উপাদান কি লাগবে বলুন তো, আপনি একটু বুদ্ধি খাটায় বলেন। একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ বানাবেন, তাহলে প্রথমে কাকে লাগবে? ডিএনএ লাগবে না, নাইট্রোজেন বেসটা লাগবে। আপনি একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ বানাচ্ছেন, নরমালি এটাকে কি বলা হয়? ছাঁচ। কি বলে? ছাঁচ। আমরা যদি ধরেন আমি কোনো একটা জিনিস বানাতে চাই, কিন্তু ওইটা আমার ওইটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই, কিন্তু ওইটার একটা রেপ্লিকা আমার কাছে আছে, হ্যাঁ, তাহলে আমি কি করবো? ওই রেপ্লিকাটা দেখে দেখে ওই জিনিসটা বানাবো, তাই না? তাহলে আমি রেপ্লিকাটাকে ছাঁচ হিসাবে ইউজ করে নতুন জিনিসটা বানাচ্ছি, তাই না? তাহলে আমি একটা ডিএনএ আমার কাছে অলরেডি আছে, এই যে একটা ডিএনএ, তাই কি না? হ্যাঁ, এই ডিএনএ থেকে আমি আরেকটা ডিএনএ বানাবো, তার মানে আমি এখন এই ডিএনএটাকে তো ইউজ করা লাগবে। একটু আগে দেখলাম না, ডিএনএটাকে ডাবল পেয়ারটাকে আলাদা করে সিঙ্গেল পেয়ার করে তারপরে আমরা কি করতেছি? ওই যে নতুন যে নাইট্রোজেন নিউক্লিওটাইড গুলোকে যুক্ত করে নতুন নতুন চেন বানাচ্ছি, তাই না? তার মানে এটাকে আমরা ইউজ করতেছি, অর্থাৎ আমাদের আগে এইটা লাগবে, অর্থাৎ একটা ছাঁচ ডিএনএ লাগবে। কি লাগবে? ছাঁচ ডিএনএ। 2 নাম্বার, 2 নাম্বার কি লাগবে? আমাদের এই যে নতুন যে চেইন বানাবো, আমরা নতুন চেইন বানানোর জন্য নিউক্লিওটাইড লাগবে না? কারণ আমাদের এক একটা চেইন হচ্ছে কি, গত ক্লাসে বলছিলাম, এক একটা চেইনকে কি বলা হয়? এক একটা চেইন কি, কিসের গঠন? নিউক্লিওটাইডের। কোন নিউক্লিওটাইড? পলিনিউক্লিওটাইড। কি নিউক্লিওটাইড? পলিনিউক্লিওটাইড। কেন? কারণ অনেকগুলো নিউক্লিওটাইড একটার সাথে একটা যুক্ত হয়েছে, তাই না? ওই নিউক্লিওটাইড গুলো কিভাবে যুক্ত একটার সাথে একটা? কোন বন্ড দিয়ে? হ্যাঁ, মায়ের মায়ের নিউক্লিওটাইড একটার সাথে একটা কিভাবে যায়? হাইড্রোজেন বন্ডে যুক্ত হয় কি? নাইট্রোজেন বেস। নিউক্লিওটাইড গুলো একটার সাথে একটা যুক্ত হয় কোনটা দিয়ে? বলে গেছেন? ফসফো ডাইএস্টার। মনে নাই না? এখন বলবেন যে ও আচ্ছা এটা, হ্যাঁ। এই যে দেখেন এখানে এই যে বন্ডন দেয়, এই একটা নিউক্লিওটাইড আর এই আরেকটা নিউক্লিওটাইড, তাই না? এই নিউক্লিওটাইডের সাথে এই যে মাঝখানে একটা ফসফেট দিয়ে কি আছে? যুক্ত আছে কিনা? এটাই হচ্ছে ফসফোডাইএস্টার বন্ধন। বুঝতে পারছেন? এই আপনি বুঝছেন? এরকম অনেকগুলা নিউক্লিওটাইড একটার সাথে একটা যুক্ত হয়ে 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 একটা চেইন হয়, ওটা হচ্ছে কি একটা পলিনিউক্লিওটাইডের চেইন। আর এই দুইটা পলিনিউক্লিওটাইডের চেইন দিয়ে কি ধরি? ডিএনএ ধরে। আমি বারবার বলতেছি কথাগুলো যাতে আপনাদের মাথায় গাইতে যায়, এগুলো যাতে না বলেন, হ্যাঁ। এখন আসেন, তাহলে আমাদের এই তাহলে নতুন ডিএনএ বানানোর জন্য আমাদের পলিনিউক্লিওটাইডের চেইন বানাইতে হবে না দুইটা? তাহলে পলিনিউক্লিওটাইডের চেইন বানানোর জন্য আমাদের নিউক্লিওটাইড লাগবে কিনা? তাই কিনা? তাহলে নিউক্লিওটাইড গুলো দেখেন, অ্যাডেনিন যুক্ত নিউক্লিওটাইড হচ্ছে এটিপি, তাহলে বাকিগুলো কি হবে? গুয়ানিন দিয়ে জিটিপি, সাইটোসিন দিয়ে সিটিপি, তাই না? থাইমিন দিয়ে টিটিপি। ঠিক আছে, এখন যেহেতু এখানে প্যান্টোজ সুগার হিসেবে কোনটা আছে? রাইবোজ। প্যান্টোজ সুগার হিসেবে রাইবোজ আছে ডিএনএ তে, না ডিঅক্সি রাইবোজ? বললে তো হবে না, আরে হ্যাঁ। তাহলে ডিঅক্সি রাইবোজ যেহেতু সবগুলোর আগে কি লাগাই দিব? ডি লাগাই, তাহলে ডিঅক্সি অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ডিঅক্সি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, তারপর ডিঅক্সি গুয়ানোসিন ট্রাইফসফেট, ডিঅক্সি সাইটিডিন ট্রাইফসফেট, ডিঅক্সি থাইমিডিন ট্রাইফসফেট। এখন আপনাদের এখানে এখানে দেখেন কয়টা ফসফেট লাগাইছে, মানে নিউক্লিওটাইডে কয়টা ফসফেট আছে এখানে? একটা নিউক্লিওটাইডে ট্রাইফসফেট বলছি না, তার মানে কয়টা ফসফেট? ট্রাইতে কয়টা? ট্রাইতে 3টা ফসফেট। একটা ফসফেট হইলে তো হইতো, 3টা ফসফেট দিয়ে কি কাম, তাই না? মূলত এই এটিপি জিটিপি সিটিপি আর টিটিপি যাই বলেন, ওদের যে শক্তিটা, এই শক্তিটা কিন্তু এদের এই ফসফেটের ভিতরে থাকে। কোথায় থাকে? বুঝতে পারছেন? আপনি এই এটিপিটাকে যদি ভাঙেন তাহলে কি তৈরি হবে? এডিপি এবং অর্থোফসফেট তৈরি হবে। কি তৈরি হবে? অর্থ না, দাঁড়ান একটু, পাইরোফসফেট মেবি।
আচ্ছা, এটা পাইরোফসফেট হবে, কেমন? পাইরোফসফেট কি ফসফেট? এই পাইরোফসফেটটা মূলত কি দিবে? শক্তি দেয়, বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে সবগুলাই ভেঙে 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 এরকম পাইরোফসফেট তৈরি হবে, যেটা থেকে শক্তি আসবে। বুঝতে পারছেন আমার কথা? এখন আসেন তাহলে, এক নম্বরে হচ্ছে কি ছাঁচ ডিএনএ, দুই নম্বরে কি লাগবে? নিউক্লিওটাইড, তিন নম্বরে কি লাগবে? এখন কি লাগবে বলেন তো? হ্যাঁ, কেন নিউক্লিওটাইডের ভিতরে সবকিছু আছে না? নিউক্লিওটাইডের ভিতরে কয়টা আছে? ওই যে তিনটা, পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস, আর এটা কি ফসফরিক অ্যাসিড আছে না? আর তো আমরা সব আগেই পড়ে ফেলছি। হ্যাঁ, এখন দেখেন, ফার্স্ট অফ অল চিন্তা করেন আপনি, এই যে একটা ডিএনএ আছে আপনার, তাই না? এই ডিএনএটাকে আপনি ফার্স্টে এটা থেকে আরেকটা বানাতে হলে আমরা কি করছিলাম? এই ডাবল হেলিক্সটাকে কোন হেলিক্স বানাইতে হবে? সিঙ্গেল হেলিক্স, তাই না? তাহলে সিঙ্গেল হেলিক্স বানানোর জন্য একটা এনজাইম লাগবে কিনা? তার মানে এনজাইম লাগবে, কি লাগবে? এনজাইম, এক নাম্বার এনজাইম। তাহলে ফার্স্টে এটাকে সিঙ্গেল হেলিক্স বানাই আমরা। সিঙ্গেল হেলিক্স বানাচ্ছি একটা এনজাইম, এটা সিঙ্গেল হেলিক্স বানানোর হেল্প করছে। এনজাইমটার নাম কি? হেলিকেস। কি এনজাইম? হেলিকেস। হেলিকেস এনজাইম কি করে? হ্যাঁ, টেনশন নেওয়ার কোনো দরকার নাই, এগুলো মনে থাকবে। হ্যাঁ, এখন প্রথম তো একবার পড়তেছেন আপনি, দেখেন মানে কেন জানি না আপনাদের ফিজিক্স কেমিস্ট্রি আপনারা ঠিকই মেনে নিতে পারেন, কিন্তু বায়োলজিক্যাল মনে থাকে না। আচ্ছা, ইনশাল্লাহ আমি যেভাবে পড়াচ্ছি বাসায় পড়বেন, কনসিস্টেন্সি মেনটেন করবেন, ইনশাল্লাহ মনে থাকবে, কোনো সমস্যা নেই। আর বারবার পড়বেন, হ্যাঁ, একটা অধ্যায় বারবার পড়বেন। আমি যে পড়াচ্ছি, যে অধ্যায় পড়াচ্ছি এই অধ্যায় শুধু পড়বেন, ব্যাপারটা এমন এভাবে রাখবেন না, বারবার পড়বেন বাসায়। শুক্রবারে আপনি এই পুরো সপ্তাহে কি কি পড়লেন এগুলো একটু রিভাইজ দেওয়ার চেষ্টা করবেন। শুক্রবার ঘুমাবেন, হ্যাঁ, কখন ঘুমাবেন? রাতে ঘুমাবেন, বা বৃহস্পতিবার রাতে ঘুমাবেন, ঠিক আছে? শুক্রবার বিকালে ঘুরতে যাবেন, আর ওই আগের সময়টাতে পড়বেন। বুঝতে পারছেন? সময় মেনটেন করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি এখন ভালো মতো আপনাদের প্রত্যেকটা অধ্যায়ের উপরে ভালো একটা বেসিক করতে পারেন, অ্যাডমিশনে এত হেল্প হবে, অবশ্যই বিশ্বাসই করতে পারবেন না। এই যে এনজাইম গুলা মাস্ট ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? হ্যাঁ, এখন আসেন বলবো, কোথায় যেন ছিলাম? হেলিকেস, ও আচ্ছা, আরেকটা কথা বলতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে উনি যে বলতেছে যে মনে থাকে না। দেখেন, আপনি কি মায়ের পেট থেকে বের হয়েই কথা বলা শুরু করছেন? আমিও কি বের হয়ে কথা বলা শুরু করছি? কতদিন সময় লাগছে? জাস্ট আমার সাউন্ড প্রডিউস করতে আপনার প্রায় 1 থেকে 2 বছর সময় লাগছে, তাই না? খালি সাউন্ড, বুঝতে পারছেন? যে শব্দ, মা শব্দটা বলতেই 2 বছর লেগে গেছে। তারপরে এই যে মা আমি ভাত খাবো, এই একটা সেন্টেন্স বলা, এটা বলতে বলতে 5 বছর লাগছে, তাই না? 4 থেকে 5 বছর। তাহলে দেখছেন আপনি, জাস্ট একটা সেন্টেন্স, কত ইজি সেন্টেন্স না এটা? মা আমি ভাত খাবো, এটা বলতে 4 থেকে 5 বছর সময় লেগে গেছে। তাহলে আপনার মানে সবেমাত্র আপনারা উঠছেন ইন্টারে, এখনই এত সহজ লাগবে না। আমি যত হয়ে যাবে, টেনশন করার দরকার নাই। শোনেন, যা পড়া দিব বাসায় আপনারা তো পড়েন না, আমি গত ক্লাসে পড়া দিছি। হ্যাঁ, এরকম করলে পড়া হবে না। আমি আপনাদের প্রথম ক্লাসে বলছি যে আপনারা পুকুর পাড়ি দিয়ে সমুদ্রে আসছেন, এবং খুবই ছোট মাছ আপনারা। হ্যাঁ, বড় মাছের সাথে পাল্লা দিয়ে নড়তে হলে আপনাদেরকে ছোট অবস্থা থেকে বড় হইতে হবে, মানে ভালো মতো সাঁতার কাটতে হবে। আপনি সাঁতার না কেটে চুপ মেরে থাকেন, বড় মাছ এসে খায়া ফেলবে, শেষ, জার্নি কি শেষ। পড়তে হবে ভালো। আসেন তাহলে, হেলিকেস কি করে? ডিএনএর যে ডাবল হেলিক্সটা আছে, ডাবল হেলিক্সটা কি কিসে কনভার্ট করে? সিঙ্গেল হেলিক্স, মানে একক সূত্রকে। এই যে, এখন এবার আছেন 2 নাম্বার। এগুলো ইজি, এনজাইম গুলা মুখস্থ করার কোনো দরকার নাই, খালি মানে কাজগুলা দিয়ে মনে রাখবেন। হ্যাঁ, আবার অনেকে ছন্দ দেয়,
অনেকে ছন্দ দেয়, হ্যাঁ অনেক ছন্দ, ছন্দ দিয়ে মনে রাখতে পারবেন। আপনি চিন্তা করেন একটা অধ্যায়ে আমি যদি আপনার 10টা ছন্দ দিই, অনেক জায়গা আছে ছন্দ দেওয়া লাগবে, আপনি 10টা ছন্দ কোন জায়গায় কোন ছন্দ অ্যাপ্লাই করছেন এইটা মনে রাখার জন্য 11তম ছন্দ লাগবে। বুঝতে পারছেন? এই কারণে ছন্দ আমরা দিব, তবে খুবই কম, যেখানে দরকার সেখানে, দরকার নাই দিব না। বুঝতে পারছেন? আসেন তাহলে ডাবল হেলিক্স, হ্যাঁ ডাবল হেলিক্স থেকে সিঙ্গেল হেলিক্স, একটু দেখেন ডাবল হেলিক্স কে সিঙ্গেল হেলিক্স, হেলিক্স থেকে হেলিকেজ, শব্দটা এইভাবে মনে রাখবেন, ঠিক আছে? হেলিক্স ডাবল হেলিক্সটাকে সিঙ্গেল হেলিক্স করতেছি, হেলিক্স হেলিকেজ এনজাইম। এখন দেখেন ধরেন আমি দুইটা দড়িকে আমি অনেক দিন ধরে এরকম কি করছি, মোড়ায় রাখছি, হঠাৎ করে আমি মোড়ানো থেকে খুলছি, খোলার পরে আবার সাইডে দিয়েছি, আবার দুইটা কি হয়ে যাবে, মোড়ায় যাবে না? তাহলে এই আপনি ডাবল হেলিক্সটাকে সিঙ্গেল হেলিক্সে করছেন, এটা এতদিন কি ছিল, ডাবল হেলিক্স অবস্থা ছিল। আপনি যদি এটা আবার ছাইড়া দেন, এটা আবার কি হয়ে যাবে, ডাবল হেলিক্স হয়ে যাবে না? তাহলে ডাবল হেলিক্স হলে আপনি রেপ্লিকেশন করতে পারবেন? পারবেন না। তাহলে ডাবল সিঙ্গেল হেলিক্স থেকে যেন ডাবল হেলিক্সে আবার মোড়ায় যেতে না পারে, সেজন্য আরো কি এনজাইম কি করবে, এখানে কাজ করবে। এখন এবার আসেন তাহলে কোন এনজাইম কাজ করতেছে এখানে, ডাবল হেলিক্স থেকে সিঙ্গেল হেলিক্স যাতে কনভার্ট না হয়, দুইটা এনজাইম, এটা হচ্ছে গাইরেজ, গাইরেজ আরটা কি, গাইরেজ টপোআইসোমারেজ। গাইরেজ কাজ করে আদি কোষে, কোন কোষে, আর টপোআইসোমারেজ কোন কোষে, প্রকৃত কোষে। কেন এত হাসাহাসি কেন, হ্যাঁ? মানে যাতে সিঙ্গেল হেলিক্সটাকে ডাবল হেলিক্সে কনভার্ট, কোনটা, টপোআইসোমারেজ, টপোআইসো, আরে টপোআইসোমারেজ এটা কি করবে, ওই সিঙ্গেল হেলিক্স থেকে ডাবল হেলিক্সটাকে কি করবে, প্রিভেন্ট করবে, যেন সিঙ্গেল হেলিক্স থেকে আবার ডাবল হেলিক্সে কনভার্ট না হয়। এখন আবার আসেন এই যে সিঙ্গেল হেলিক্স থেকে ডাবল হেলিক্সে পৃথক করার জন্য আমাদের এই দুটো কাজ করতেছে, একটা আদি কোষ আর একটা প্রকৃত কোষ, এটা কেটে দেয় এনজাইম। পাশাপাশি আরো একটা জিনিস কাজ করে, সেটা একটু নিচে লিখি, নিচে আসতেছে ফ্রেম, একটা প্রোটিন কাজ করে, কি কাজ করে, প্রোটিন, এটার নাম হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এটার নাম কি, স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। মানে এই প্রোটিনটা এইদিকে থাকে, হ্যাঁ কোন দিকে, এদিকে, এই সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিনটা ধরে রাখে এই দুইটা জায়গাকে। মানে আপনি যদি এই দুই জায়গা দিয়ে ধরে রাখতে পারেন তাহলে কিন্তু আর কি হবে না, এটা মোড়াবে না। বুঝতে পারছেন? তো সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিনটা এই দুইটা জায়গাতে থেকে এইটাকে আবার ডাবল হেলিক্সে যাতে কনভার্ট হতে না পারে সেটা প্রিভেন্ট করে। তাহলে ডাবল হেলিক্সে যাতে কনভার্ট হতে না পারে দুটো জিনিস প্রিভেন্ট করে, একটা হচ্ছে এনজাইম আর একটা হচ্ছে প্রোটিন। এনজাইমের মধ্যে হচ্ছে দুইটা, একটা হচ্ছে গাইরেজ আর একটা টপোআইসোমারেজ। আর প্রোটিনের মধ্যে হচ্ছে কি, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। বুঝতে পারছেন? SSBP। আসেন আমাদের আরেকটা এনজাইমের কথা বলি, এটা তো প্রোটিন আমরা একই সাথে লিখে ফেলছি যেহেতু আসতেছে ধাপের পর ধাপ। এখন এবার আপনার কি হয়েছে, এবারে সুন্দর মতো এবারে আপনি স্ট্রাকচার বানাইছেন, এখন আবার এই দিক দিয়ে কি করবেন, নতুন চেন বানাবেন না? নতুন চেন বানানোর জন্য এখানে কি যুক্ত করবেন, নিউক্লিওটাইড গুলো যুক্ত করবেন, তাই কি না? নিউক্লিওটাইড যুক্ত করবেন না? তাহলে এই যে নিউক্লিওটাইড, এই নিউক্লিওটাইড কি আপনি যুক্ত হবে নাকি একে যুক্ত করার জন্য একটা এনজাইম লাগবে? এই নিউক্লিওটাইডকেও যুক্ত করার জন্য একটা এনজাইম লাগবে। ওই এনজাইমের নাম হচ্ছে কি, ডিএনএ পলিমারেজ 3। ডিএনএ পলিমারেজ কি 3।
এই ডিএনএ পলিমারেজ 3 এনজাইমটাকে বলা হয় দিস ইজ দ্য মেইন এনজাইম অফ ডিএনএ রেপ্লিকেশন। এটাই হচ্ছে মেইন এনজাইম। তাহলে একটা এমসিকিউ কিন্তু পাওয়া গেছে যে ডিএনএ রেপ্লিকেশনের প্রধান এনজাইম কে? ডিএনএ পলিমারেজ 3। বুঝতে পারছেন? নামের মধ্যে আছে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, তার মানে এনজাইম, প্রধান এনজাইমের নাম কি হবে? ডিএনএ পলিমারেজ। বুঝতে পারছেন? ডিএনএ থেকে ডিএনএ, ডিএনএ পলিমারেজ। তার মানে দেখেন এখানে যেহেতু নামটা একটু দেখেন ডিএনএ পলিমারেজ 3, তার মানে নিশ্চয়ই এটার কি আছে, আরো কিছু আছে। ডিএনএ পলিমারেজ 1 2 ও মেবি আছে। ডিএনএ পলিমারেজের 3টা জিনিস হয়। কয়টা হয়? 3টা। একটা হচ্ছে ডিএনএ পলিমারেজ 1, ডিএনএ পলিমারেজ 2 আর ডিএনএ পলিমারেজ 3। এই ডিএনএ পলিমারেজ 3 কি করে? এই নিউক্লিওটাইড সংযুক্ত করে। বুঝতে পারছেন? এটা কি করে? আর ডিএনএ পলিমারেজ 1 আর 2 কি করে সেটা আমরা সামনে পড়বো। ডিএনএ প্রুফ রিডিং আছে, আমরা দেখাবো একটা ডিএনএ তৈরি হওয়ার পর ডিএনএ তে কোনো দোষ আছে কিনা, কোনো ভুল আছে কিনা, কোনো ত্রুটি আছে কিনা সেটা দেখে কে? ডিএনএ পলিমারেজ 1 আর 2 যদি থাকে সেগুলো সংশোধন করে দেয়। বুঝতে পারছেন? মানে ডিএনএ পলিমারেজ 1 আর 2 হচ্ছে বাবা মা। আমরা দোষ করলে আমাদের ভুল ত্রুটিগুলো সংশোধন করে কে? বাবা মা ধরাই দেয় না? যদিও অনেক ক্ষেত্রে তারা ভুল থাকে, আমরা সঠিক থেকে, তারপরে আমরা সঠিক থাকলেও সেটা ভুল, তাই না? তবে এখানে ভিন্ন জিনিস। হ্যাঁ, এখানে ডিএনএ মধ্যে নতুন যে ডিএনএ তৈরি হয়েছে সেখানে যদি কোনো ভুল থাকে সেটা অবশ্যই ডিএনএ পলিমারেজ 1 আর ডিএনএ পলিমারেজ 2 দেখবে, যদি ভুলটা পায় সেটা তারা সংশোধন করে দিবে। এই কারণে ডিএনএ প্রুফ রিডিং করে কে? ডিএনএ পলিমারেজ 1 আর ডিএনএ পলিমারেজ 2। আর নিউক্লিওটাইড সংযুক্ত করে কে? ডিএনএ পলিমারেজ 3। তাহলে এই এনজাইমগুলো বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসেন। ও আরেকটা জিনিস, একটা জিনিস মিস হয়ে গেছে, সেটা হচ্ছে এই নতুন চেইন যুক্ত হওয়ার আগে, এই নতুন নতুন যে চেইনটা এটা তৈরি হওয়ার আগে এইখানে আগে একটা আরএনএর একটা আরএনএ তৈরি হয়। এটা কি তৈরি হয়? ছোট একটা আরএনএর একটা বেস থাকে। বুঝতে পারছেন? এইখানে এটাকে বলা হয় প্রাইমার। কি কি বলা হয়? এটা হচ্ছে প্রাইমার। এটা কি বলে? প্রাইমার বলে। মানে নতুন চেইনটা তৈরির আগে কে তৈরি হবে? প্রাইমার তৈরি হবে। প্রাইমার তৈরি হয়ে এই জায়গায় বসবে, বসে তারপর নতুন চেইন তৈরির সূচনা হবে। বুঝতে পারছেন? তার মানে নতুন চেইন তৈরির সূচনার মেইন, মানে সূচনার আগে কে হয়? প্রাইমার সংযুক্ত হয়। এই প্রাইমারকে সংযুক্ত করার জন্য একটা এনজাইম থাকে, সেটা হচ্ছে প্রাইমেজ। কি এনজাইম? প্রাইমার সংযুক্ত করে। প্রাইমার কি আমরা পড়ব? কি সংযুক্ত করে বলেন? প্রাইমার সংযুক্ত করে। বুঝতে পারছেন? তাহলে এনজাইমগুলো দেখেন, প্রথমে খুলতেছেন ডাবল হেলিক্স থেকে সিঙ্গেল হেলিক্সে করবেন। কোন এনজাইম? হেলিকেজ। এবার এই সিঙ্গেল হেলিক্সের জন্য ডাবল হেলিক্সে করতে না পারে, একটা এনজাইম কাজ করবে আদি কোষে গাইরেস, প্রকৃত কোষে টপোআইসোমারের, সাথে একটা প্রোটিন কাজ করবে, নাম কি? সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এখন নতুন চেন বানানোর জন্য কাকে লাগাবেন? আগে প্রাইমার কি? কোন এনজাইম? প্রাইমেজ। প্রাইমেজ প্রাইমারকে সংযুক্ত করার পর এবারে নিউক্লিওটাইডগুলোকে যুক্ত করে নতুন চেন বানাবে। এটা কোন এনজাইম? ডিএনএ পলিমারেজ 3। আর এই ডিএনএ পলিমারেজ 3 কে বলা হয়, এটা কি? এটা একটা প্রধান এনজাইম ডিএনএ রেপ্লিকেশনের জন্য। পরীক্ষায় যদি রেপ্লিকেশন আসে আগে এই উপাদানে এইগুলা লিখবেন, তারপরে চিত্র দিবেন, তারপরে ব্যাখ্যা। বুঝতে পারছেন? জীবনে কোনো টিচার একটা মার্কও কাটতে পারবে না, একটা মার্কও কাটতে পারবে না কোনো টিচার যদি এভাবে লেখেন। হ্যাঁ, উপাদান আগে লিখবেন। মুছবো? তাহলে আসেন ডিএনএ রেপ্লিকেশন এখন আমরা ধাপে চলে আসি। ধাপ 1। ধাপ 1 এ কি লেখা আছে বলেন? ডাবল হেলিক্সের দুটি স্ট্র্যান্ডকে সিঙ্গেল স্ট্র্যান্ডে পৃথকীকরণ করছি কিনা আমরা? পড়া কিন্তু শেষ, আমরা খালি এখন মিলাবো। তার মানে ডাবল হেলিক্সকে
হেলিক্সে রূপান্তর, তাই না? তাহলে এক নম্বর ধাপ কি, ডাবল হেলিক্সকে সিঙ্গেল হেলিক্সে রূপান্তর করে ফেলছি না? কোন এনজাইম জানো? হেলিকেজ, হেলিকেজ এনজাইম। তাহলে ডিএনএ রেপ্লিকেশনের শুরুতেই হেলিকেজ এনজাইম এই যে দুটা চেইনের মধ্যে কি আছে, হাইড্রোজেন বন্ড আছে, সেই হাইড্রোজেন বন্ডগুলোকে কি করবে, ভাঙবে, ভেঙে ডাবল হেলিক্সকে কিসে কনভার্ট করবে, সিঙ্গেল। এখন আবার চিন্তা করেন এই সিঙ্গেল হেলিক্সে কনভার্ট করার সময় কিভাবে কনভার্ট করে, একটা হচ্ছে হাইড্রোজেন বন্ড ভেঙে, তাই না, তাই কি না? 2 নাম্বার, এই যে হাইড্রোজেন বন্ড ভেঙে ডাবল হেলিক্স থেকে সিঙ্গেল হেলিক্সে কনভার্ট করলে এই যে আকৃতিটা আসতেছে দেখেন তো, এই যে আকৃতিটা, এটা দেখতে অনেকটা এরকম না, তাই কি না? এখানে যদি এটা দেখতে অনেকটা কিসের মতো, কাঁটা চামচের মতো লাগতেছে না? হ্যাঁ, কিসের মতো, কাঁটা চামচ। কাঁটা চামচের ইংলিশ কি, ফর্ক। কি ইংলিশ কি, ফর্ক। তাহলে এই যে কাঁটা চামচ তৈরি হয়েছে কোথায়, রেপ্লিকেশনের মধ্যে। তাহলে এখন হাইড্রোজেন বন্ড ভেঙে এই যে সিঙ্গেল হেলিক্স বিশিষ্ট যে ডিএনএটা, এই ডিএনএটাকে দেখতে অনেকটা কিসের মতো লাগতেছে, ফর্কের মতো। তাহলে এইটার নাম কি দিবেন, রেপ্লিকেশন ফর্ক। রেপ্লিকেশনের সময় যে ফর্ক আকৃতির ডিএনএ সিঙ্গেল হেলিক্স তৈরি হয়েছে সেটার নাম কি, রেপ্লিকেশন ফর্ক। বুঝতে পারছেন? তাহলে আপনারা এমসিকিউতে আসবে রেপ্লিকেশন ফর্ক কোথায় তৈরি হয়, কি লিখবেন, ডিএনএ ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন না ডিএনএ রেপ্লিকেশন, রেপ্লিকেশন। তাহলে একটা হচ্ছে রেপ্লিকেশন ফর্ক তৈরি হয়। তাহলে এই যে প্রথম ধাপে বড় মানে বড় দাগে এই দুইটা কাজ হইতেছে, একটা হচ্ছে হাইড্রোজেন বন্ড ভাঙতেছে কে, হেলিকেজ এনজাইম, হাইড্রোজেন বন্ড ভেঙে ডাবল হেলিক্স থেকে সিঙ্গেল হেলিক্সে কনভার্ট করছে, সিঙ্গেল হেলিক্সে কনভার্ট করার কারণে কি তৈরি হয়েছে, রেপ্লিকেশন ফর্ক। 3 নাম্বার আর কি হইতে পারে বলেন, ওই যে সিঙ্গেল হেলিক্সটা যেন ডাবল হেলিক্সে হইতে না পারে সেজন্য কে কে কাজ করবে, গাইরেস টপাইসোমারেজ এবং কে, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। বুঝতে পারছেন না পারেন, পারেন না, কঠিন লাগতেছে? বোঝা গেছে? এখন দেখেন রেপ্লিকেশন কি এক জায়গাতে শুরু হয় না, রেপ্লিকেশন কিন্তু মানে একটা ডিএনএ এর অনেক জায়গাতে শুরু হয়, একটা ডিএনএ এর কি কিসে শুরু হয়, অনেক জায়গায়। তাহলে কিরকম দেখাবে দেখেন তো, ধরেন আমি একটা ডিএনএ আঁকলাম, ঠিক আছে, দেখেন আমি এখানে চিত্রতে 3 জায়গায় দেখাইছি, তাই না? কয় জায়গায়, এই যে এই জায়গায়, যেখানে যেখানে ডাবল পেয়ার হেলিক্সটা সিঙ্গেল হেলিক্সে কনভার্ট হয়েছে, তাই না? এখানে শুরু হয়েছে, এখানে শুরু হয়েছে, এখানে শুরু হয়েছে, তাই কি না? দেখেন একটা ডিএনএ এর 3 জায়গাতে এরকম বাবলের মতো দেখা যাচ্ছে না, তাই না? ফোসকা ফুলাইছেন কখনো? হ্যাঁ, মনে হচ্ছে যেন এটা ডিএনএ এর মাঝখানে মাঝখানে ফোসকার মতো কি যেন বাইর হয়েছে বাবলের মতো, তাই না? তার মানে যেহেতু অনেক জায়গাতে রেপ্লিকেশন শুরু হয়, এই কারণে এই যে কিছু ফাঁকা ফাঁকা জায়গার সৃষ্টি হয় ডিএনএ এর মধ্যে, এগুলাকে দেখতে কিসের মতো লাগে, বাবলের মতো লাগে। যেহেতু রেপ্লিকেশনের মধ্যে এগুলো তৈরি হচ্ছে, এগুলোর নাম কি, রেপ্লিকেশন বাবল। তাহলে রেপ্লিকেশন বাবল তৈরি হয় কোথায়, বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে দেখেন এই 4টা পয়েন্ট আপনি ব্যাখ্যা করবেন, আমি তো সংক্ষেপে খালি নাম লিখছি, আপনারা এনজাইম দিয়ে লিখে ব্যাখ্যা করে দিবেন, পারা যাবে? খুব কঠিন, সহজ কিন্তু। আমাদের ধাপ 1 কিন্তু শেষ। ডাবল ডাবল হবে, হ্যাঁ? ধাপ 2, ধাপ 2 কি আছে,
সম্পূরক স্ট্র্যান্ড। সম্পূরক স্ট্র্যান্ড সম্পূরক স্ট্র্যান্ড তৈরি মানে কি? এই যে সম্পূরক স্ট্র্যান্ড, এই কথাটার মানে কি? মানে এখন আপনি ওই যে জায়গাটাতে রেপ্লিকেশনের নতুন চেইন বানাবেন, সেই জায়গাতে নতুন চেইন তৈরি হবে, মানে চেইনটা আস্তে আস্তে তৈরি হইতে হইতে বড় হইতে থাকবে। বুঝতে পারছেন? আমরা এটা এখন দেখবো। হ্যাঁ, তাহলে নতুন চেইনটা পুরাতন চেইনের কোন ডিরেকশন থেকে কোন ডিরেকশনে তৈরি হবে? এটা হচ্ছে 3 প্রাইম, তাহলে এই প্রান্ত হবে কি 5 প্রাইম। এটা হচ্ছে 5 প্রাইম, এই প্রান্ত হবে 3 প্রাইম, তাই না? অলওয়েজ মাথায় রাখবেন, নতুন চেইন তৈরি হয় 3 প্রাইম টু কোন প্রাইমের দিকে? 5 প্রাইমের দিকে। তাহলে পুরাতন চেইনের 3 প্রাইম টু 5 প্রাইমের দিকে কি তৈরি হয়? নতুন যে চেইনটা সেটা তৈরি হয়। আর তাহলে এইখানে কি হবে? এদিকে হবে না? বুঝতে পারছেন? বোঝেন নাই মনে হয়। আমি বলছি ডিএনএ যে রেপ্লিকেশন হচ্ছে সম্পূরক স্ট্র্যান্ড, অর্থাৎ আমি আস্তে আস্তে এখানে নিউক্লিওটাইড যুক্ত করে 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 নতুন যে চেইনটা সেটাকে কি করব? বাড়াইতে থাকবো। এই যে তাহলে নতুন চেইনটাতে বৃদ্ধিপ্রাপ্ত হবে, একটা দিক আছে না, কোন দিকে? এটা কোন দিকে বৃদ্ধিপ্রাপ্ত হবে? 3 প্রাইম টু, এটা যদি 3 প্রাইম হয় তাহলে এই প্রান্ত কি 5 প্রাইম, এটা 5 প্রাইম হলে এই প্রান্ত 3 প্রাইম। এটা অলওয়েজ বৃদ্ধিপ্রাপ্ত হবে কোন প্রান্তের দিকে বলেন? সম্পূরক স্ট্র্যান্ড তৈরি হবে 3 প্রাইম টু 5 প্রাইমের দিকে। ঘুম আসে? আচ্ছা, বুঝতে পারছেন? তাহলে এই এই চেইনের দিক হবে কোন দিকে? রেপ্লিকেশনের দিক হবে এই দিকে, আর এখানে রেপ্লিকেশন দিক হবে কি উল্টা দিকে না? উল্টা দিকে কি না? এটাতে রেপ্লিকেশনের দিক হবে টুয়ার্ডস রেপ্লিকেশন ফর্ক, আর এটাতে রেপ্লিকেশনের দিক হবে এগেইনস্ট রেপ্লিকেশন ফর্ক। হ্যাঁ, মানে আপনি চাইতেছেন নিচে দিয়ে, ও সমস্যা নাই, আপনার ইচ্ছা। মানে একই রকম, আপনি ওই এদিকে 5 প্রাইম 3 প্রাইম নিলে আবার ওইদিকে তো উল্টা দিক থেকে আসতেছে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আসেন তাহলে সম্পূরক স্ট্র্যান্ড তৈরি। সম্পূরক স্ট্র্যান্ড তৈরির প্রথমে কি ছিল বলেন? এটা হচ্ছে কোনটা? পুরাতন চেনের এই দিকে যাবে। তাহলে নতুন চেনের বেলায় কোনটা হবে বলেন? 5 প্রাইম টু 3 প্রাইম। তাহলে নতুন চেন হবে, বৃদ্ধিপ্রাপ্ত হবে 5 প্রাইম থেকে 3 প্রাইম। বুঝতে পারছেন? হ্যাঁ, গোলানোর কোনো দরকার নেই। পুরাতন চেনের কোন দিকে বৃদ্ধিপ্রাপ্ত হবে? 3 প্রাইম টু 5 প্রাইম। আর নতুন চেন নিজে বৃদ্ধিপ্রাপ্ত হবে কত থেকে কত? 5 থেকে 3 এর দিকে। কেমন বুঝছেন? আচ্ছা, এখন আসেন তাহলে সম্পূরক স্ট্র্যান্ডে আমাদের প্রথম কাজ কি ছিল বলেন তো? আমি এখন এই যে স্ট্র্যান্ডটা বানাবো, হ্যাঁ, এই যে নতুন একটা চেইন বানাবো, তাহলে প্রথমে আমরা কি লাগাইছিলাম? একটা প্রাইমার লাগাইছিলাম না ফার্স্টে? এটা কি লাগতে হবে? এটা কি? এটা প্রাইমার। তাহলে প্রথম ধাপ হচ্ছে প্রাইমার সংযুক্ত। কি সংযুক্তি? প্রাইমার হচ্ছে একটা আরএনএ, ক্ষুদ্র আরএনএ আমরা বলবো। প্রাইমার সংযুক্তি হয় কোন এনজাইম দিয়ে? কোন এনজাইম দিয়ে? প্রাইমেজ দিয়ে। ফার্স্টে প্রাইমার সংযুক্ত হয়। প্রাইমারটা হচ্ছে কি একটা ক্ষুদ্র আরএনএ। এটা কি একটা ক্ষুদ্র কি আরএনএ আসবে। এই ক্ষুদ্র আরএনএটা কয়টা নিউক্লিওটাইড দিয়ে তৈরি? 10 থেকে 60টা নিউক্লিওটাইড। কয়টা এখানে? 10 থেকে 60টা নিউক্লিওটাইড থাকে। এই কারণে আমরা এটাকে ক্ষুদ্র আরএনএ বলতেছি। কি বলতেছি বলো? ক্ষুদ্র আরএনএ। তাহলে প্রাইমার সংযুক্ত হয়ে গেছে না আমাদের? হ্যাঁ, তাহলে 2 নম্বর ধাপ হচ্ছে কি নিউক্লিওটাইড সংযুক্তি। এখন এই নিউক্লিওটাইড সংযুক্ত করবে কোন এনজাইম?
ডিএনএ পলিমারেজ কোনটা 3 না, নিউক্লিওটাইড সংযুক্ত করবে কে ডিএনএ পলিমারেজ 3, আর ডিএনএ পলিমারেজ 1 আর 2 কি করে বলেন, ডিএনএ প্রুফ রিডিং, যে ডিএনএ তো কোনো নতুন যে ডিএনএটা তৈরি হয়েছে সেটাতে কোনো ভুল আছে কিনা, ভুল থাকলে সেই ভুলটা কিভাবে সংশোধন করা যায়, বুঝতে পারছেন, ওই ওই ব্যাপারটা ডিল করবে তারা, ওটাও আসতেছি। তাহলে আসেন, তাহলে এখানে এখন এই যে প্রাইমারের সাথে আমাদের এখানে কি হবে, যে নতুন একটা চেইন তৈরি হয়ে গেছে, তাই না? আর এইখানে প্রাইমার তৈরি হবে কোন দিকে বলেন, এই 3 প্রাইম প্রান্তে। এইখানে আমি যদি প্রাইমার তৈরি করি, ঠিক আছে, আসেন এইখানে কি হবে, এই যেটা রেপ্লিকেশন ফর্কের দিকে বাড়তেছে এটা নিরবচ্ছিন্ন চেইন, এই যে চেইনটাকে কি বলে, নিরবচ্ছিন্ন চেইন। এটা হচ্ছে নিরবচ্ছিন্ন, মানে এটাতে কোনো ব্রেক হবে না, এটা কন্টিনিউয়াসলি বৃদ্ধি পাতে থাকবে, বুঝতে পারছেন, মাঝখানে কোনো গ্যাপ হবে না, এই কারণে এটাকে বলা হয় নিরবচ্ছিন্ন চেইন, নিরবিচ্ছিন্ন চেইন, ঠিক আছে। আর যেটা রেপ্লিকেশন ফর্কের উল্টা দিকে বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকবে, দেখবেন এটা এতটুকু হইছে আবার বন্ধ হয়ে যাবে, আবার রেপ্লিকেশন কি বলে প্রাইমার তৈরি হবে, আবার হবে, আবার বন্ধ হবে, আবার প্রাইমার তৈরি হবে, আবার তৈরি হবে, মানে এটা কি নিরবচ্ছিন্ন নাকি থামে থামে হইতেছে, থামে থামে, মাঝখানে গ্যাপ আছে, তাই না? এই যে চেইনটা তৈরি হয়েছে এটাকে বলা হয় বিচ্ছিন্ন চেইন, কি চেইন, এবং এইটার একটা ভালো নাম আছে, এটাকে বলা হয় লিডিং সূত্র, কি সূত্র, কি সূত্র, লিডিং সূত্র। আর বিচ্ছিন্ন চেইন এটার নাম আছে, এটাকে কি বলা হয়, ল্যাগিং সূত্র। তাহলে নিউক্লিওটাইড সংযুক্তি, তাহলে নিউক্লিওটাইড সংযুক্তি আমরা দুটো জিনিস পাচ্ছি, একটা হচ্ছে লিডিং সূত্র পাচ্ছি, তাই না, আরটা কি পাচ্ছি, আজকে ট্রান্সক্রিপশন শেষ করে তারপর ছুটে দেব। আমার ক্লাসে আমি একটু বেশি পড়াই, হ্যাঁ আপনারা আর আর কিছু অংশ আছে। আচ্ছা, ধাপ 2 এর এরপরে কি আছে দেখেন, আপনি এখন ডিএনএ কিন্তু নতুন চেইন তৈরি করছেন, নতুন চেইনের মধ্যে ডিএনএ ছাড়াও কি আছে, সাথে একটা আরএনএ আছে না, তাহলে আরএনএটাকে আমরা রাখবো, আরএনএটাকে আমরা কি করবো না, রাখবো না। মূলত আরএনএটাকে এখানে কেন দিছিলাম, যাতে এই নতুন যে চেইনটা তৈরি হয়েছে এটাকে একটা স্টেবিলিটি দিতে পারে, কি দিতে পারে, স্টেবিলিটি দিতে পারে, সেই জন্য এটা সাময়িক সময়ের জন্য তৈরি হয়েছে। এখন তাহলে এই প্রাইমারটাকে কি করতে হবে, দূর করতে হবে না, তাহলে প্রাইমার প্রাইমার আলাদা করুন, প্রাইমার আলাদা করে কে, একটা এনজাইম ডিএনএ পলিমারেজ 1, বুঝতে পারছেন, আমরা ডিএনএ পলিমারেজ 1 প্রুফ রিডিং ছাড়াও আর একটা কাজ করতেছি, যেটা কি প্রাইমারকে কি করে আলাদা করতেছে ডিএনএ থেকে, বুঝতে পারছেন, বোঝা যায়। এখন এবার দেখেন, আমরা এখন এই যে প্রাইমারটাকে কি করছি, আলাদা করে দিছি, তাই না, প্রাইমার নাই এখন, এই খণ্ডটা খুবই সুন্দর, তাই না, হ্যাঁ একদম নিরবচ্ছিন্ন, মাঝখানে কোনো কি নাই, কোনো গ্যাপ নাই, কিন্তু এইটার মাঝখানে কি আছে, গ্যাপ আছে না, খণ্ড আছে না, এই খণ্ডগুলোকে কি বলা হয়, এই খণ্ডগুলোর নাম জানতে হবে, এই খণ্ডগুলোকে বলা হয় ওকাজাকি খণ্ড, কি খণ্ড, ওকাজাকি খণ্ড। তাহলে প্রাইমার আলাদা করলে ল্যাগিং সূত্রে কি তৈরি হয়, হ্যাঁ ডিএনএ পলিমারেজ 1 হচ্ছে প্রাইমারটাকে আলাদা করে, আলাদা করলে তখন ল্যাগিং সূত্রে ওকাজাকি খণ্ড তৈরি হয়,
এবং এই ওকাজাকি খন্ডগুলো কি খন্ড থাকবে, এগুলো যুক্ত হবে না একটার সাথে একটা, সব সময় একটার সাথে একটা যুক্ত হয় কোন এনজাইম দিয়ে? 9-10 পড়ছেন, বলেন। লাইগেজ শব্দটার নাম করেন নাই? লাইপেজ তো হচ্ছে লিপিড পরিপাক করে। লাইপেজ দেখেন এটা, দেখেন এখানে প আছে না, হ্যাঁ লিপিডও কি আছে, প আছে। লাইপেজ লিপিড পরিপাক করে, আর লাইগেজ কি করে, জোড়া দেয়, সংযুক্ত করে। বুঝতে পারছেন? তাহলে এখানে এই খন্ডগুলোকে এখন সংযুক্ত করে দিবে কে? লাইগেজ আছে সংযুক্ত করে এটারও নিরবচ্ছিন্ন বানায়া দিবে। তাহলে ওকাজাকি খন্ড সংযুক্তকরণ কি করবে? লাইগেজ এনজাইম ওকাজাকি খন্ডগুলোকে সংযুক্ত করে এটাকে কি বানাই দিবে? নিরবচ্ছিন্ন সূত্র বানাই দিবে। এখন এবারে আমাদের ওই যে অর্ধ সংরক্ষণশীল, তাই না? এই দিক দিয়ে আলাদা হয়ে নতুন আর পুরাতন দুটো একসাথে হয়ে একটা ডিএনএ, আবার এই দিক দিয়ে আলাদা হয়ে নতুন আর পুরাতন দুটো একসাথে হয়ে কি হবে? আর একটা ডিএনএ, যেখানে একটা সূত্রক নতুন আর একটা সূত্রক পুরাতন। আমাদের নতুন ডিএনএ এখন কিন্তু তৈরি হয়ে গেছে। ডিএনএ তৈরি হয়েছে, এখন কাজ কি? কি করা লাগবে বলেন? আপনি চিন্তা করেন, আপনি একটা জিনিস বানাইছেন, বানানোর পরে ধরেন আপনি একটা প্রোডাক্ট বানাচ্ছেন, হ্যাঁ ধরেন একটা প্রোডাক্ট বানাচ্ছেন, একটা কাপড় বানাইছেন, কাপড়টা বানানোর পরে কি করবেন? বেচে দিবেন ডিরেক্ট? আগে এটা চেক করাবেন না যে কাপড়ে কোনো ভুল আছে কিনা, কোনো ছিঁড়া আছে কিনা, লেখাগুলো কোনো উল্টাপাল্টা হয়েছে কিনা, চেক করবেন না? তাহলে এই যে চেকিং, এখন হবে প্রুফ রিডিং। ডিএনএ প্রুফ রিডিং, যে এটা আদৌ ডিএনএ তৈরি হয়েছে কিনা সেটা প্রুফ রিডিং, এবং মেরামত, কোনো ভুল আছে কিনা, যদি ভুল থাকে সেটা কিভাবে মেরামত করা যায়। এটা খুবই ছোট একটা লাইন, মুছে ফেলি। হ্যাঁ, খুব কঠিন লাগতেছে কি? আমি কত সহজ করে মানে বোঝানোর চেষ্টা করতেছি, তারপরে যদি কঠিন লাগে আমি কি করব বলেন? ধাপ কত? 3 না? ডিএনএ প্রুফ রিডিং ও মেরামত, তাই না? তাহলে ডিএনএ প্রুফ রিডিং ও মেরামত, আপনি এই যে এখানে মেনলি কি হয়? মেনলি হয় এই যে একটা চেনে অ্যাডেনিনের সাথে আরেকটা চেনের কি বসার কথা? থায়ামিন। একটা চেনের সাইটোসিনের সাথে আরেকটা চেনের গুয়ানিন, এবং অ্যাডেনিনের থায়ামিনের মাঝখানে 2টা হাইড্রোজেন বন্ড, সাইটোসিন আর গুয়ানিনের মাঝখানে 3টা হাইড্রোজেন বন্ড থাকার কথা। এগুলো ঠিকঠাক মতো আছে কিনা সেইটা দেখবে। যদি আপনারা দেখেন অ্যাডেনিনের জায়গায় এখানে কে বসে গেছে? সাইটোসিন চলে আসছে, এটারে কিন্তু সেটা ধরবে, দুইটা কি করবে? এটা সংশোধন করবে। এখন ডিএনএ যে নতুন যে ডিএনএ যে ভুল হইতে পারে, কি হইতে পারে? ভুল হওয়ার প্রতি 1000 কত? 1000-এ একটা ভুল হইতে পারে। 1000-এ কয়টা ভুল হইতে পারে? একটা ভুল হইতে পারে। আর আরেকটা জিনিস, এই যে ডিএনএ ভুল হয় মানে ডিএনএ প্রুফ রিডিং, এই ডিএনএ প্রুফ রিডিংটা করে কি? আমাদের কোন এনজাইম? বা ডিএনএ প্রুফ রিডিং ও মেরামত কে করে? ডিএনএ 1 আর 2। তাহলে লিখতে হবে যে নতুন যে ডিএনএ তৈরি হয় সেই ডিএনএ অ্যাডেনিন, থায়ামিন, সাইটোসিন, গুয়ানিনের সমন্বয় আছে কিনা, এবং এদের মধ্যে হাইড্রোজেন বন্ড ঠিক আছে কিনা, বা যদি কোনো ভুল থাকে সেই ভুল ডিটেকশন বা সেই ভুল খুঁজে বের করা এবং সেটাকে সংশোধন করার জন্য কে কাজ করে? ডিএনএ পলিমারেজ 1 এবং ডিএনএ পলিমারেজ 2। বুঝতে পারছেন? এখন দেখেন আপনাদের কিন্তু তাহলে এই ডিএনএ পলিমারেজ 1 আর ডিএনএ পলিমারেজ 2 এই দুইটারে একসাথে কি বলে? রিপেয়ার কমপ্লেক্স বলে। কি বলে? রিপেয়ার মানে কি? রিপেয়ার মানে কি? মেরামত। বুঝতে পারছেন? যেহেতু এরা কি করতেছে, ডিএনএটাকে ভুলটাকে মেরামত করতেছে না, তাহলে এই দুইটারে আলাদাভাবে কি বলে?
তাহলে আপনারা কিন্তু এমসিকিউতে দেখছেন কতভাবে কোশ্চেন করতে পারে যে নিচের কোন এনজাইম রিপেয়ার কমপ্লেক্স তৈরি করে, তাই না? পারে কি না? পারে। এখন আসেন এই ডিএনএ ভুলের কারণে কিছু রোগ হয়, অনেক সময় দেখা যায় প্রুফ রিডিং করতে পারে না। হ্যাঁ, কি কি রোগ হতে পারে? না হইতে পারে জেনেটিক্যাল অনেক কারণে হতে পারে। হ্যাঁ, কি কি? একটা হচ্ছে চর্মরোগ, একটা নাম কি জেরোডার্মা পিগমেন্টোসাম। মানে কি কি রোগ হইতে পারে? এক নাম্বার জেরোডার্মা, না এটা তো আর কি ঠিক করবেন। জেরোডার্মা কি পিগমেন্টোসাম, এই একটা চর্মরোগ কি হয় হইতে পারে, স্কিনে চর্মরোগ। দুই নাম্বার একটা মানুষের একটা ক্যান্সার হয়, নাম হচ্ছে কোলন ক্যান্সার। কি ক্যান্সার? কি ক্যান্সার? কোলনে ক্যান্সার হইতে পারে, বুঝতে পারছেন? কি ক্যান্সার? কোলন ক্যান্সার। তারপর স্কিন ক্যান্সার, কোনটা? ইয়েস, এবং এগুলো আপনি মেডিকেলে উঠলেও পড়বেন। সো এখন থেকে যদি না বুঝে যান, মেডিকেলে উঠলে খুব খারাপ। হ্যাঁ, কোলন, কোলন ক্যান্সার। বুঝতে পারছেন? মানে কোষের মৃত্যু হয়? অবশ্যই মৃত্যু হবে। কোষের মৃত্যু হওয়া মানে ডিএনএ মৃত্যু। কারণ কারণ ডিএনএ, আচ্ছা ডিএনএ থাকতেছে কোথায় বলেন? নিউক্লিয়াসের ভিতরে না? হ্যাঁ, তাহলে কোষ যখন মৃত্যু হবে সবার আগে মৃত্যু হয় কার জানেন? কোষের মৃত্যু শুরুটাই হয় ডিএনএ মানে নিউক্লিয়াস থেকে। বুঝতে পারছেন? হ্যাঁ, না ধরেন একটা এই এই মানে সিমটমস গুলা, এই রোগের সিমটমস একটা ডিএনএ এর জন্য প্রকাশ পাবে না। বুঝতে পারছেন? এবং এই রোগের সিমটমস প্রকাশ পাওয়ার জন্য অনেকগুলা জিন বা অনেকগুলা ডিএনএ এর ভুল হইতে হবে। কেমন? একটার জন্য জীবনও প্রকাশ পাবে না। ঠিক আছে? স্কিন ক্যান্সার হইতে পারে। হ্যাঁ, তাহলে আপনাদের কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে একবারে এমসিকিউ সহ অনেক কিছু আমি বইলা দিছি ডিএনএ অ্যাপ্লিকেশন থেকে। কোনো কোশ্চেন কি আছে? আশা করি কোশ্চেন নাই। এখানে একটা এনজাইম, একটা চক দেওয়া আছে, দেখছেন? এই যে এনজাইম এবং এরা কি কি কাজ করে সব কিন্তু আমরা পড়ে ফেলছি। বুঝতে পারছেন? সব পড়া শেষ। বাসায় যা খালি কি দিবেন, একটু কথা কয় না, একটু চোখ বুলাবেন। আসেন ট্রান্সক্রিপশন। হ্যাঁ, ছুটি দিয়ে দিব আজকে। আচ্ছা ছুটি, আমরা কালকে ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন দুইটাই একসাথে পড়াবো আপনাদের। একটা একটা বাড়ির কাজ, সেটা হচ্ছে এটা তো পড়বেন, আগের পড়াগুলো পড়বেন, সাথে ভিডিওটা দেখছিলেন ডিএনএ 3D লিখে সার্চ দিবেন ইউটিউবে, ঠিক আছে? সার্চ দিবেন, সার্চ দিলে একটা ভিডিও আসবে, ওই ভিডিওটা পুরোটা দেখবেন। ওই ভিডিওর মধ্যে দুইটা পার্ট লেখা আছে, একটা হচ্ছে ট্রান্সক্রিপশনও আছে আর ট্রান্সলেশনও আছে। বুঝতে পারছেন কিভাবে ট্রান্সক্রিপশনটা হচ্ছে আবার কিভাবে ট্রান্সলেশন হচ্ছে? ওই ভিডিওটা মাস্ট দেখে আসবেন, তাহলে আমি সামনের কাছে পড়ালে কিছু বুঝবেন না। ট্রান্সলেশনের টিআরএনএ কিভাবে কাজ করতেছে, রাইবোজোম কিভাবে কাজ করতেছে, এগুলা দেখবেন। টিআরএনএ কাকে কাকে ধরে নিয়ে আসতেছে, রাইবোজোম কি করতেছে, এখানে কয়েকবার দেখবেন, একবার না 4-5 বার ভিডিওটা দেখলে তাহলে খেয়াল থাকবে। এটা একটু অফ করেন। ঠিক আছে, আজকে ক্লাসে